জিনি মেক আ উইশ নিয়ে আবারও চলে এলাম। শুরু করার আগে তোমরা তাড়াতাড়ি একটা করে কমেন্ট আর লাইক করো, যাতে আমি আরও বেশি বেশি আগ্রহ পাই এবং তোমাদের মধ্যে যার কমেন্ট বেশি ভালো হবে সেটি আমি পিন করে রাখবো। তো এপিসোডের শুরুতে ইবলিস অবশেষে কায়ার ইচ্ছা পূরণ করতে রাজি হয়। কায়া খুশি হয়ে বলে, আমি আমার ইচ্ছা চেয়ে ফেলেছি, এখন তুমি এই হেয়ারপিনটা পরে থাকবে। কায়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি এত বিখ্যাত জিনি হলে কিভাবে? ইবলিস গম্ভীরভাবে বলে, আমি উপরের আদেশ মানিনি তাই। কায়া জিজ্ঞেস করে, কেন? ইবলিস বলে, আমি কাদামাটি দিয়ে তৈরি দুর্বল মানুষদের সামনে কেন নত হব? তখন কায়া বলে, দেখো তো নিচে টাকা পড়ে আছে। ইবলিস দ্রুত নিচু হয়ে পড়ে। এই দৃশ্যটা ছিল দারুণ মজার, কারণ এই মুহূর্তে ইবলিসই কায়ার সামনে নত হয়েছিল। ইবলিস তাড়াতাড়ি করে বলে, আমি তো শুধু আমার জুতো পরিষ্কার করছিলাম। তো তারপর আমাদের ইবলিস বলে, এখন ইচ্ছা পূরণ করতে আমাদের 5 জন মানুষ খুঁজে বের করতে হবে। এরপর তারা কয়েকজনের সাথে দেখা করে। একজন মেয়ে যাকে তার চাকরিতে ভালোভাবে আচরণ করা হয় না, আরেকজন মেয়ে সে কায়ারই ক্লাসমেট। তারপর তারা এক উবার চালকের সঙ্গে দেখা করে, এরপর কায়ের এক প্রতিবেশীর সঙ্গে এবং শেষে একটি কুকুরের সঙ্গে। কায়া বলে, এই কুকুরটা তো আমাদের চুক্তির অংশ নয়। ইবলিস হাসে আর বলে, তুমি বলেছিলে জীবিত প্রাণী, সে মানুষ হোক বা কুকুর তাতে কি আসে যায়, এবার দেখো আমি কি করি। তো তারপর দৃশ্য পাল্টে ইবলিস সাইদকে বলে, এখন তো আমার অনেক বিপদ হয়ে গেছে, সে এমন ইচ্ছা চেয়েছে যাতে প্রমাণ হয় মানুষ ভালো। সাইদ বলে, তুমি তো বড় বড় কথা বলছিলে। ইবলিস বলে, আমাকে একটু ভাবতে দাও, এখন কি করা উচিত, ততক্ষণে তুমি ওর উপর নজর রাখো। তারপর ইবলিস উড়ন্ত কার্পেট নিয়ে আবার কায়ের কাছে যাওয়ার সময় দাদি বলে, আসো খেতে বসো, আমি সবার জন্য রান্না করেছি। কিন্তু ইবলিস তো সবার খাবার নিয়েই ফুরুত করে উড়ে যায়। দাদি হতবাক হয়ে যায়, তার কিছুই বুঝে আসে না। তো তখন আমরা দেখি আকাশে উড়ন্ত কার্পেটে বসে ইবলিস আনন্দে খাবার খাচ্ছে। কিন্তু হঠাৎ দুটো ফাইটার জেট তাকে দেখে। তারা ভাবে এটা হয়তো কোনো দেশের ক্ষেপণাস্ত্র। তারা আক্রমণের জন্য প্রস্তুতি নেয়, তবে ইবলিস তো কিছুই বুঝতে পারে না এসবের। এই খবর কিছুক্ষণের মধ্যেই পুরো দেশে ছড়িয়ে পড়ে। যখন ইবলিস কায়ার সঙ্গে দেখা করে, কায়া রাগে তাকে ধমক দিয়ে বলে, তোমার ওইভাবে খাওয়ার কারণে 2 দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারত। ঠিক তখন সাইদ আসে চাকরির জন্য, কিন্তু ইবলিস আর সাইদের কথোপকথন শুনে কায়া বুঝে যায় ইবলিসই তাকে পাঠিয়েছে। তাই সে বলে, এখান থেকে ফুটো। এর পরের দৃশ্যে ইবলিস অতীতে ফিরে যায়, এটা জানতে যে কায়া সব সময় অন্যদের জন্য কেন ইচ্ছা চায়, নিজের জন্য কেন নয়। সে কোরিয়ার জোসন যুগে চলে যায়, যেটা তোমরা বন এপিটিটিওর ম্যাজিস্ট্রিতেও দেখেছো, কিন্তু তাতে কোনো লাভই হয় না, বরং রাজা ও সৈন্যরা তার শিরোচ্ছেদ করতে চায়। তাই আবারও হতাশ হয়ে সে বর্তমান সময়ে ফিরে আসে। কায়া জিজ্ঞেস করে, তুমি এখন ওই 5 জনের মধ্যে কাউকে দুর্নীতিগ্রস্ত করনি কেন? ইবলিস বলে, যখন তারা চরম বিপদে পড়বে তখন নিজেরাই প্রদীপটা খুঁজে পাবে, আর তখন দেখবে আমি কি করি। কায়া বলে, আমি জানতে চাই প্রতিটি ইচ্ছার সাথে কি কি সত্য পরিবর্তন ঘটে। তাই ইবলিস কায়াকে একটা বিশাল ভবনে নিয়ে যায়। সে বলে, যখন এই বিল্ডিংয়ের মালিক আসবে তখন তার ডানার একটা পালক চুরি করে নিবে। তারপর কায়া কোনোভাবে পালকটা চুরি করে নেয় এবং দৌড়ে পালিয়ে যায়। আমরা জানতে পারি বিল্ডিংয়ের মালিক জিন, যে ইবলিসের ভাই। জিন ইবলিসকে একদমই পছন্দ করে না। সে একসময় মরুভূমিতে গিয়ে ইবলিসের প্রদীপে আরও বালি ঢেলে দিত, ভাইকে বিরক্ত করার জন্য। তাই রাগে ইবলিস তার পুরো বিল্ডিংটাই ধ্বংস করে দেয়। তারপর কায়া সেই রানীর পালকটা পরীক্ষা করে দেখে সত্যিই কি এটা শুধু সত্য লেখে। সে লিখে, আমি আমার দাদির জন্য একটা বোঝা, কিন্তু পালকটি তাকে সংশোধন করে লিখে দেয়, তুমি তোমার দাদির শক্তি। এইটা শুনে কায়া গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। দৃশ্য পাল্টে আমরা দেখি সেই মেয়েটিকে যাকে চাকরিতে অন্যায়ভাবে আচরণ করা হতো। সে প্রদীপ পেয়ে ইবলিসের কাছে তার ইচ্ছা চায়, আমাকে এই সুপারমার্কেটের ম্যানেজার বানাও, আমি আমার বসের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। তো এরপর সে সত্যি সত্যি ম্যানেজার হয়ে কাজে যোগ দেয়। সব কর্মচারীরা অবাক হয়ে যায়, আর তার আগের বস সে তো ভয়ে কাঁপতে থাকে, কারণ সে জানে এবার তার সর্বনাশ। ইবলিস ফিরে এলে কায়া জিজ্ঞেস করে সে কি ইচ্ছা চেয়েছে। ইবলিস তাকে সব কিছু খুলে বলে। তাদের কথার ফাঁকে মিনজি নামটি উঠে আসে। ইবলিস কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ওটা কে? একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিনজিকে কিছু ছাত্রছাত্রী বুলিং করত। কায়া তাদেরকে হুমকি দিয়েছিল, যদি তোমরা না থামো আমি তোমাদেরকে মেরে ফেলবো। সেই দিন থেকেই মিনজি আর কায়া হয়ে যায় সব থেকে ভালো বন্ধু। পরের দৃশ্যে দেখা যায় ইবলিস আবার গেম খেলছিল, তখন এক গুন্ডা তার সঙ্গে ধাক্কা খায়। ইবলিস তখন সাইদকে বলে, ওই চড়ুই পাখিটাকে শিক্ষা দিত। আর
সাইদ তখন পশুর রূপ নেয়, তাই দেখে গুন্ডাটা ভয়ে কাঁপতে থাকে। পরে সাইদ জঙ্গলে একটি পাখি দেখে যে মানুষের রূপ নেয়, আর তার নাম হচ্ছে আয়রাম। তারা অনেকক্ষণ কথা বলে আর বোঝা যায় তারা বহু পুরনো বন্ধু। অতীতে আয়রাম সাইদকে সাহায্য করেছিল কায়ার পুনর্জন্ম খুঁজে বের করতে, তবে জানা যায় আয়রাম আসলে ইবলিসের ভাইয়ের সহকারী। পরের দৃশ্যে সাইদ ইবলিসকে বলে, আমি জানতে পেরেছি কায়া নিজেকে মেরে ফেলতে চায়। তার দাদি মারা গেলে সে নিজেও আত্মহত্যা করবে, এমনকি নিজের কফিন পর্যন্ত সে তৈরি করে রেখেছে। ইবলিস অবাক হয়ে বলে, এটা হতে পারে না, আমি তার দাদিকে কিছুতেই মরতে দেব না। তাই সে দাদির কোনো কাজই করতে দেয় না, রান্না, কৃষিকাজ সব কিছু নিজেই করে ফেলে। দাদি কিছুই বুঝতে পারে না কেন এমন হচ্ছে, আর এই দৃশ্যগুলো আরও মজার। তো তারপর আমরা দেখি ইবলিস ও কায়া একসাথে কেনাকাটায় বের হয়। সেখানে তারা একটা রোমান্টিক ডিনার করে যেখানে জিনি আরাম করে খাচ্ছে। তখন জিনি দেখে কায়া অনেকক্ষণ ধরে টাওয়ারের দিকে তাকিয়ে আছে, তাই ইবলিস কায়াকে টাওয়ারের চূড়ায় নিয়ে যায়। সে পুরো শহরের আলো নিভিয়ে দেয় যাতে কায়া তারকার সৌন্দর্য দেখতে পারে। কায়া ভাবতে থাকে এটা একটা রোমান্টিক মুহূর্ত। তার বন্ধু মিনজি একসময় তাকে বলেছিল, যদি কোনো ছেলে তারা নিয়ে কথা বলে তার মানে সে তোমাকে চুমু দিতে চায়। এই কথা মনে পড়তেই কায়া হঠাৎ ইবলিসকে চুমু খায়। ইবলিস তো অবাক হয়ে যায়। আর এখানেই এপিসোডটি শেষ হয়। প্রত্যেকটা এপিসোড সুন্দর করে বুঝতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দাও কে কোন জেলা থেকে দেখছো।